আচ্ছা, কালকে আতর ভাই আছেন? দেখছেন, কালকে এই পর্যন্ত দেখছি যে আমি টাইটেল অ্যাড করা দেখছি, ডিসক্রিপশন অ্যাড করা দেখছি। যদি আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, এই আমার ব্লগটার কিন্তু এই সেটিংয়ের মধ্যে আছি আমি এখন, ঠিক আছে? ব্লগটা সেটিংয়ের মধ্যে আছি আমি। পাবলিশিং অ্যাড্রেস, আমার ব্লগের অ্যাড্রেসটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে আমি 103টা, এই যে এইখানে এরকম করে দিই 103, হাইপেন দিলে কেমন একটু দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং 100 LEDP LAL103 @blogspot.com। এখন খুব সুন্দর লাগতেছে না অ্যাড্রেসটা? এটা হচ্ছে মোটামুটি আপনাদের একটা ব্লগ সাইট তৈরি করে ফেললাম। এই যে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং LEDP LAL103 blogspot.com, ঠিক আছে? এই যে দেখেন, খুব সুন্দর একটা ব্লগ সাইট হয়ে গেছে। এই যে দেখেন, একটা ব্লগ সাইট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল হচ্ছে যে কি বলে, ওয়েব অ্যাড্রেস। তারপর হচ্ছে কাস্টম ডোমেইন, আমার যদি ডোমেইন থাকে সেই ডোমেইনটা আমি অ্যাড করে রাখতে পারবো। এইচটিটিপিএস, এইচটিটিপি আর এইচটিটিপিএস রাখতে হয়। হ্যাঁ, এইচটিটিপিএস এর ফুল অ্যাব্রিভিয়েশন। যতই কমেন্ট করুক মানুষ, কমেন্ট করার পরে সেটা অবশ্যই আমি আগে অ্যাপ্রুভ করবো, দেন ওটা হচ্ছে লাইভ হবে, ওটা শো করবে, তাছাড়া শো করবে না। এটা দুইটা ওয়ে, এটা এটা দুইটা কারণে করা হয়। এটা যেন স্পামিং না করে কেউ, যেন যে কেউ আসে যেন আমার ইয়ার মধ্যে কি বলে, ব্লগের মধ্যে আসে কমেন্ট করে না যায়, আমার ব্লগের মধ্যে আসে কমেন্ট করে না যায়। আর হচ্ছে যে কেউ যেন আমার ব্লগের মধ্যে এসে কমেন্ট করে না যায়। আর হচ্ছে যেন আমার এখানে কোনো স্পামিং যেন না হয়। এই দুইটা কারণেই হচ্ছে যে আপনার ব্লগ কমেন্ট, কমেন্ট মডারেশন, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এটা এখান থেকে ক্যান্সেল করে দিলাম, ওটা নেভার নেভারই থাক। রিডার কমেন্ট ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে তাকে। কমেন্ট ফ্রম মেসেজ, পোস্ট ইউজিং ইমেল ডিজেবল, ফরম্যাটিং টাইম জোন, ডেট অফ হেডারের ডেটটা কীরকম থাকবে, হেডারের ডেট শো করবে কি শো করবে না, এই জিনিসগুলো। এই যে ইরোর, আমি যদি এখান থেকে কাস্টমাইজ ইরোর বা রিডিরেক্ট, আমি যদি এখান থেকে রিডিরেক্ট করতে চাই, এই যে রিডিরেক্ট, কাস্টম রিডিরেক্ট, আমি এই সাইটটাকে যে অ্যাড করে এখানে রিডিরেক্ট করে দিতে পারি। রিডিরেক্ট মানে ওই যে আমরা দেখছিলাম না যে একটা লিঙ্কে ক্লিক করে আর একটা, আমরা যখন ব্লগে ঢুকতেছিলাম তখন দেখছিলেন কি আমার সামনে বিভিন্ন ব্লগে, আমি ঢুকতেছি হেলথের ব্লগে, কিন্তু আমি ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবেন। আমি যখন হেলথ রিলেটেড ব্লগ কমেন্ট খুঁজতেছিলাম তখন আমি হেলথ রিলেটেড সাইটেই ঢুকতেছিলাম, কিন্তু সেই সাইটটা কিছুক্ষণ পর আরও একটা ইউআরএল লোড হচ্ছিল, তার কিছুক্ষণ পর আরও একটা ইউআরএল লোড হচ্ছিল, এরকম 3-4টা ইউআরএল লোড হওয়ার পরে আমার সামনে একটা পেজ আসতেছিল যেটা আমার হেলথ রিলেটেড না। দেখছিলেন? এটাই হচ্ছে যে কাস্টম রিডিরেক্ট, মানে আমার ব্লগ থাকবে, ঠিক আছে? মানুষ দেখতে পারবে, মানুষ ঢুকতেছে ডিজিটাল মার্কেটিং এলইডিপি এলএল 103-এ, মানুষ ঢুকতেছে ডিজিটাল মার্কেটিং এলইডিপি এলএল 103 blogspot.com এ। বাট আমি যদি এখানে রিডিরেক্ট করে দেই, আমি এখানে রিডিরেক্ট করে তাকে পাঠাবো আমি ফেসবুক.com-এ। তাকে পাঠাবো এই যে ফ্রম আর টু, এটা হচ্ছে আমার, এই যে এইটা দিব, আর টু কোথায় যাবে এটা দিবে। হ্যাঁ, পার্মানেন্টলি সে এখানে রিডিরেক্ট হয়ে যাবে। তাহলে সে মনে করেন যে সবসময় রিডিরেক্ট ওই ফেসবুক.com-এ চলে যাবে। এটাই হচ্ছে কাস্টম রিডিরেক্ট। আর এখানে হচ্ছে ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং, সেটা হচ্ছে যে ওই যে এসইও কোয়াক যখন দেখাচ্ছিলাম কোনো একটা সাইটে গিয়ে, গুগল ইন্ডেক্স বা গুগল ক্যাশ দেখাইছিলাম, তখন একটা গুগল ইন্ডেক্সিং লেখা দেখছিলেন? মনে আছে? আতাউর ভাই, ও ভাই, ভাই মনে আছে? এসইও কোয়াক, এসিও কক মনে আছে? এসিও কক দেবে না, এটার মধ্যে অ্যাড আছে, এটার মধ্যে অ্যাড আছে, সবগুলোতে অ্যাড আছে।
সব ভাই এরকম ইউটিউবে আরে বাবা helpline.com এ ঢুকলেও তো আমি পারতাম helpline.com এটাতে ঢুকলেও তো পারতাম তখন কেন আমি এই যে helpline.com এ এসইও ককে ক্লিক করার সাথে সাথে এসইও কক লোডই হচ্ছে না কি যে বিরক্ত লাগে আমাদের মাঝে আচ্ছা এই অবস্থা আমি ল্যান লাগাই চলবে এই যে দেখেন গুগল ক্যাশ ডাটা ইরর দেখাচ্ছে কেন আচ্ছা এই যে এখানে গুগল ইন্ডেক্স আর ইয়াহু ইন্ডেক্স বিং ইন্ডেক্স এগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইন্ডেক্স করে দেবে এগুলো প্রতিটা প্ল্যাটফর্ম ইন্ডেক্স করছে হ্যাঁ গুগল করছে ইয়াহু করছে বিং করছে এই ইন্ডেক্সিংটা এই যে এইখান থেকে এই যে ইনেবল কাস্টম রোবট টিএক্সটি এইটা যদি আমি অফ করা থাকে তাহলে কখনোই গুগলের রোবট আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না কখনোই গুগলের রোবট আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে না আমার ওয়েবসাইট যদি ভিজিট করতে না পারে আমার ব্লগটা যদি ভিজিট করতে না পারে তাহলে আমার ব্লগটা কখনোই গুগলের সার্চের র্যাঙ্কে আসবে না কখনোই গুগলের সার্চের র্যাঙ্কে আসবে না আমার ব্লগ সাইট যদি ভিজিট করতে না পারে হ্যাঁ তাহলে কখনোই আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না গুগল আর কখনোই আমার ওয়েবসাইট সার্চের র্যাঙ্কে আসবে না তো এই রোবট টিএক্সটিটা অন করে দিতে হবে সবসময় ঠিক আছে এই রোবট টিএক্সটিটা অন করে দিতে হবে তাহলে গুগল সবসময় আমার ওয়েবসাইটটা শো করতে পারবে আমার ওয়েবসাইটটা ইয়াতে দেখতে পারবে ম্যানেজ ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাকআপ বাদ বাকি আর কিছু আছে না জেনারেল সেটিং ইউজার ড্রাফট ইউজ প্রোফাইলের মধ্যে কি আছে দেখি ইউজার প্রোফাইল হ্যাঁ ইউজ প্রোফাইলের মধ্যে এই জিনিস আছে না তেমন কোনো কিছু নয় এগুলো কাস্টমাইজ এইখান থেকে এখান থেকে আপনি আপনার ব্লগটা রিমুভ করতে পারেন ম্যানেজ ব্লগ এখান থেকে আপনি চাচ্ছেন যে এই ব্লগ যেটা আমি ক্রিয়েট করতেছি ডিজিটাল মার্কেটিং এলইডিপি এলএল এই ব্লগটা রিমুভ করে দিতে যাচ্ছে এই ব্লগটা ডিলিট করে দিতে যাচ্ছে তাহলে এই যেখানে রিমুভ ইউর ব্লগে ক্লিক করলেই আপনার এটা রিমুভ হয়ে যাবে যদি এটা ইম্পোর্ট করতে চান বা ব্যাকআপ রাখতে চান কন্টেন্টগুলো আপনি ব্যাকআপও রাখতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ফ্রম ব্লগস আপনার ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা ব্যাকআপ হিসেবে রাখা যাবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কাস্টমাইজেশন তো অন পেজ এসইওর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে এটা হচ্ছে ব্লগ সেটআপ দেখাইলাম আপনাদেরকে এইভাবে ব্লগটা সেটআপ করে নিতে হবে ঠিক আছে ব্লগ সেটআপে আপনাকে এখান থেকে যেটা করতে হবে আপনাদেরকে নিউ পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার পোস্ট চলে আসছে কোথায় মানে কিন্তু এই যে পেজে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন নিউ পেজ আপনাকে পেজ ক্রিয়েট করতে বলবে সেই পেজের আন্ডারে থাকে কি বলছিলাম আমি কালকে পেজের আন্ডারে থাকে পোস্ট
কি বলছিলাম, পেজের আন্ডারে থেকে পোস্ট। এখন আপনি বললেন না যে ভাই এই যে এখানে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করে ভাই বললেন না যে ভাই আমার তো এই যে বা সেটিং এ থাকে বা থিমে থাকে, বললেন না ভাই আমার এখানে তো নিউ পেজ আসতেছে না। আপনি এখানে নিউ পেজ আসবে না তখন আপনি পেজে ক্লিক করবেন। এখানে পেজে ক্লিক করে নিউ পেজেসে ক্লিক করলে আপনার এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হবে। আপনার এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হবে। আর আপনি যদি চান তাহলে সেই পেজটাকে আরেকটা পেজের ভিতরে অ্যাড করে দিতে পারবেন অথবা পোস্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এখন পোস্ট ক্রিয়েট করা, এবং একটা পোস্টের মধ্যে অন পেজ এসইওটা কিভাবে করে সেই জিনিসটা এখন আমরা দেখব। আচ্ছা, অন পেজ এসইওটা কিভাবে করে, এই যে অন পেজ এসইওর জন্য এই যে এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। হ্যাঁ, এখানে একটা টাইটেল দিতে হবে। দেখি, আচ্ছা, কন্টেন্ট নেই বাংলা, ইংলিশ কন্টেন্ট নেব না বাংলা কন্টেন্ট নেব? হুম, ইংলিশ বাংলা কন্টেন্ট হইলেই হলো। ডিজিটাল মার্কেটিং, অথবা ডিজিটাল মার্কেটিং না লিখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে স্পেসিফিক করে দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না এই টপিকস নিয়ে কাজ করি, এটা একটু হট টপিকস। আচ্ছা, এখন আমি একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েটটা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ডস ফর 2020 প্রেডিকশন 2000, এতটুকু। এখানে এই যে এখানে ফার্স্টে আমাকে টাইটেল দিতে হবে। আমার এই যে এরকম, এই যে এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এরকম একটা টাইটেল শো করবে। এখানে আমি একটা টাইটেল দিলাম। আচ্ছা, টাইটেল দেওয়ার পরে আমি এখানে কন্টেন্টটা, এখানে কন্টেন্টটা রাখবো যে এখানে কি কি জিনিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমি কি লিখছি, 2021। হ্যাঁ, 2021-এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ডসগুলো কি কি থাকবে, এই ট্রেন্ডসগুলো আমি এখানে প্রেজেন্ট করব যে এই ট্রেন্ডসগুলো থাকতে পারে। এই ট্রেন্ডসগুলো থাকতে পারে। দেখেন একটা কন্টেন্টের মধ্যে কি কি থাকে, এটা একটা ব্লগ না, এটা একটা আর্টিকেল না। আর্টিকেলের মধ্যে দেখেন এখানে কি করছে, টাইটেল আছে, তারপরে ডিসক্রিপশন আছে, তারপরে এখানে কি লিখছে, ইমেজ আছে। তারপরে এই যে দেখেন সবগুলো নিয়ে অ্যাঙ্কর টেক্সট করা আছে, কিন্তু দেখেন ইমেজ আছে, তারপরে এখানে একটা বড় ইমেজ আছে, তারপরে দেখেন এই যে অ্যাঙ্কর টেক্সট করা আছে, এই যে অ্যাঙ্কর টেক্সট করা আছে, হ্যাশট্যাগও ইউজ করছে। ঠিক আছে, এরকম সবগুলো নিয়ে এখানে আপনার একটা কন্টেন্টের মধ্যে সবগুলো নিয়ে থাকে। তা আমরা এখান থেকে কন্টেন্টটা কপি করে নিই। আমি দেখানোর স্বার্থে এটা কপি করতেছি, মাইন্ড ইট। আমি এটা আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর সাথে, কিন্তু কন্টেন্ট রাইট করা এখন পসিবল না আমার পক্ষে, যার কারণে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই কাজটা করিতেছি। এরকমটাই আপনারা করবেন এটা না। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? আমি এটা দেখানোর পারপাসে করতেছি। যে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, অ্যান্ড কন্টেন্টগুলো থাকে কিভাবে, অ্যান্ড তারপরে হচ্ছে ইমেজগুলো কিভাবে অ্যাড করতে হয়, সবগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখানোর জন্য এই কাজটা করতেছি। কি এটা? কতদূর পর্যন্ত পেজটা দিতে বুঝলামই না। প্রিজো মোড, ঠিক আছে। তারপরে অংশটুকু
আমি একটা কন্টেন্ট লিখতেছি, সাপোজ ধরেন আমি এখানে কন্টেন্ট লিখতেছি, ঠিক আছে? কন্টেন্ট লিখতেছি, মোটামুটি কন্টেন্ট লেখা শেষ। এই হচ্ছে আমার কন্টেন্ট। এই হচ্ছে আমার কন্টেন্ট। এইখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট করছে না, একটা অ্যাঙ্কর টেক্সট করছে। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাঙ্কর টেক্সট করছে এখানে, তো এই অ্যাঙ্কর টেক্সটটা আমি কিভাবে করব? এখানে আমাকে কোড লিখতে হবে না, এখানে কোড লিখতে হবে না। উপরে দেখেন, এই যে আমি যদি এখানে কোনো একটা ওয়ার্ডকে হেডলাইন করতে চাই, এই যে এটা জাস্ট উপরে মার্ক করতে হবে। এখানে এই যে হেডলাইন করতে চাই, সাব হেডলাইন করতে চাই, প্যারাগ্রাফ করতে চাই, সব এখানে সিলেক্ট করে দিলেই জাস্ট ওটা হয়ে যাবে। এই লেখাটাকে আমি বোল্ড করতে চাই, কই, হ্যাঁ, 10 টপ মার্কেটিং এক্সপার্টস শেয়ার প্রেডিকশনস, এই যে এটাকে বোল্ড করে ইটালিক করে দিলাম। এই যে এখান থেকে এটা করা যাবে। তারপরে এই যে এখানে লিঙ্ক একটা অপশন আছে, এডিট লিঙ্ক। এই এডিট লিঙ্কে গিয়ে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই লেখাটা কি এখন ক্লিকেবল আছে? এই লেখাটা কি এখন অ্যাঙ্কর টেক্সট আছে না এমনি এমনি নর্মাল টেক্সট আছে? কি আছে বলেন তো? এই না, অ্যাঙ্কর টেক্সটে আছে, এটা অ্যাঙ্কর টেক্সটে আছে, দেখেন ভালো করে দেখেন। কি না ভাইয়া? আমি তো বলতেছি হ্যাঁ ভাইয়া। তাই কি? আচ্ছা, যদি নর্মাল টেক্সটে থাকে তাহলে দেখেন এটাকে আমরা এখন লিঙ্ক আপ করব বা ক্লিকেবল করব। এটার জন্য আমাদেরকে কিন্তু অ্যাঙ্কর টেক্সট করতে হবে না, এটার জন্য আমাদেরকে অ্যাঙ্কর টেক্সট করতে হবে না। শুধুমাত্র কি করতে হবে, এই যে দেখেন ইনস্ট্যান্ট মার্কেট, এটা মার্ক করতে হবে। এতটুকু মার্ক করে এই যে এখানে লিঙ্ক অপশনটা আছে না, লিঙ্ক অপশনটাতে ক্লিক করলে এই যে দেখেন অ্যাঙ্কর টেক্সট নিয়ে নিচ্ছে সে। এই টেক্সটটা দেখাবে উপরে, আর নিচে যে আমি একটা যেটা লিঙ্ক দিব সেই লিঙ্কটা শো করবে। এখন এটা কি হবে, নতুন ট্যাবে ওপেন হবে। এটা কি নো ফলো হবে? এই যে দেখেন এখানে নো ফলো লিঙ্ক আপ করা যায়। আমি লিঙ্ক দিব কিন্তু সেটা নো ফলো হবে, ঠিক আছে? এই যে এখানে দেখছেন নো ফলো। আমি এখানে লিঙ্ক আপ করবো বাট সেটা নো ফলো হবে, লিঙ্ক হবে বাট নো ফলো হবে। এটা এখানে কথা। তাহলে আমি চাচ্ছি যে এটা নতুন ট্যাবে ওপেন হবে, নো ফলো চাচ্ছি না। অ্যাপ্লাই করে দিলাম। এই যে দেখেন এটা ক্লিকেবল হয়ে গেছে, দেখছেন? এটা ক্লিকেবল হয়ে গেছে। আর এখানে এখন অটোমেটিকলি, আগে সেভ করতে হইতো ইয়াতে, কি বলে, ব্লগের মধ্যে সেভ করতে হইতো, এখন সেভ করতে হয় না, এখন অটোমেটিক সেভ হয়ে যায়। এটা ব্লু কালার হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করে দিতে যাচ্ছি কালারটা। এখান থেকে যে কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি, এখান থেকে আমি এই কালারটা দিতে যাচ্ছি। এই যে দেখেন এই লেখাটা এই কালার হয়ে গেছে, দেখছেন? আমি যে লেখাটা কালার করতে চাই সে কালারটা অন করে দিতে পারবো। আচ্ছা, এই যে এখানে কন্টেন্টের মধ্যে যেমন হচ্ছে যে ইমেজ আছে না,
আমি কন্টেন্টের মধ্যে চাইলে ইমেজ ভিডিও সবই অ্যাড করতে পারবো। কন্টেন্টের মধ্যে কি পারবো? ইমেজ ইমেজ ভিডিও সবই অ্যাড করতে পারবো। দেখি এই ইমেজটা আমি ডাউনলোড করি, এই ইমেজটা ডাউনলোড করেই আমি এখানে আপলোড করি। বা এটা কিন্তু আবার এই দেখো, দেখছেন বুদ্ধিমান বাইরে হয়ে গেছে। এই লিঙ্কটা নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ডাউনলোড করেই দেখাই আপনাদের সুবিধার্থে, ঠিক আছে না? কারণ অনেকে মানে এই জিনিসটা ক্লিয়ার না হলে আবার প্রবলেম। কি এবারে তো স্লো কাজ করতেছে কেন? আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমি ব্লগের মধ্যে এই আর্টিকেলটা এই এক জায়গায় আমি ইমেজটা দিব। আমি চিন্তা করতেছি এই জায়গায় ইমেজ দিব। এই জায়গায় ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে? এই যে ইমেজ আইকনটা আছে না, ইমেজ আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, যেইখানে ইমেজটা দিব ওইখানে কিন্তু মাউসের কার্সরটা রাখতে হবে, ঠিক আছে? মাউসের কার্সর না রাখলে ওটা হবে না, ওইখানে ইমেজটা অ্যাড হবে না। যেখানে কার্সর থাকবে সেখানে অ্যাড হয়ে যাবে। ডাউনলোডে রাখছি না, এই যে ইমেজ। আপনারা তো ইমেজের ভালো এসইও করতে জানেন, এটা তো আর বলার অবকাশ রাখে না। ইমেজের এসইও করে দিতে হবে। এসইও করে দিয়ে এটাও ইমেজের এসইওটা কিন্তু অন পেজের মধ্যে পড়ে, ঠিক আছে? এই যে এখানে ইমেজটা অ্যাড হয়ে গেল। এখন আমি এটাকে কোন মুডে দেখাইতে যাচ্ছি? অরিজিনাল মুডে দেখাইতে যাচ্ছি, ডানে বামে কোন জায়গায় দেখাতে যাচ্ছি? সেটিংয়ে গিয়ে এই যে অরিজিনাল সাইজ করে দিয়ে আপডেট করে দিলাম। এই যে দেখেন এটা অরিজিনাল সাইজ হয়ে গেল। আর একটা জিনিস করতে পারবেন এখান থেকে, এই যে ইমেজটাতে ক্লিক করে আবার যদি আমি সেটিংয়ে ক্লিক করি, এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। অল্টার টেক্সট অ্যাড, এটাকে বলে অল্টার টেক্সট। এবং টাইটেল, সেটা হচ্ছে ইমেজের টাইটেল, ইমেজের নিচে একটা টেক্সট শো করবে, ঠিক আছে? এখানে দিলাম অল্টার টেক্সট, দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটাই অল্টার টেক্সট হিসেবে দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড। টাইটেল দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড 2020। আরে এত প্যারা নিচ্ছি কেন? 2020 এজ আপডেট। এখন এই ইমেজের নিচে ওই টেক্সটটা শো করবে, ঠিক আছে? ইমেজের নিচে ওই টেক্সটটা শো করবে পাবলিশ করে দিলে। এরকম করে ইমেজের আমি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড ইউটিউবের ভিডিওটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে এই মাঝ বরাবর বা যে কোনো জায়গায় এটার উপরে আমি ভিডিও অ্যাড করতে চাচ্ছি। এই জাস্ট ভিডিওতে ক্লিক করব, ইনসার্ট ভিডিও, ইউটিউবের লিঙ্ক এই যে সার্চে গিয়ে এই যে এখানে ইউটিউবের লিঙ্কটা ধরায় দিতে হবে। এই যে সার্চ করলেই এই যে ভিডিওটা চলে আসছে, দেখছেন? ইউটিউবে ভিডিওটা চলে আসছে। সিলেক্ট করে দেবো, সেট করে দেবো। এই যে দেখেন এখানে চলে আসছে, ভিডিওটা সেট হয়ে গেছে। তারপরে ভিডিওটা অটোমেটিক ওইটা সাইজ নিয়েই নেবে। এখান থেকে চাইলে আমি বাড়ায়ও দিতে পারবো ইমেজের সাইজটা। এই যে দেখছেন বাড়ায় গেল, এই যে এই পর্যন্ত। এই যে ইমেজের ভিডিওটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এরকম করে ইমেজ ভিডিও যা যা দরকার সেটা এখান থেকে দিতে পারবো। মোটামুটি এই কন্টেন্টের কাজ। এই কন্টেন্টের মধ্যে কি কি থাকবে সেটা আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেখে দেখাচ্ছি কন্টেন্টের মধ্যে কি কি থাকবে। বাট জাস্ট এখানে কাস্টমাইজটা দেখালাম। কাস্টমাইজটা দেখানোর পরে এখানে লেভেল সিলেক্ট করতে হবে। লেভেল কেমনে সিলেক্ট করবেন আপনি? এখানে দাঁড়ান, আমাদেরকে ব্লগারে যেতে হবে। লেভেল সিলেক্ট করার জন্য আমাদেরকে লেভেলস নামে একটা অ্যাডঅনস অ্যাড করতে হবে ব্লগারের মধ্যে। কোথায় ছিল কালকে? লেআউটের মধ্যে ছিল।
গ্যাজেট, হ্যাঁ এই যে এখানে ছিল গ্যাজেট, অ্যাড গ্যাজেটের এইখানে আপনাকে লেভেল সিলেক্ট করতে হবে, লেভেলস, এখানে লেভেল থাকার কথা, লেভেল, এই যে লেভেলস, লেভেল অ্যাড করে দিতে হবে, শো সেভ, লেভেলস অ্যাড করে দিলাম, লেভেলস, আচ্ছা ঠিক আছে। এখন আমাকে কোন লেভেলের মধ্যে গেলে এটা দেখতে পারবে, এটা এখানে, এই যে এখানে এখন যদি আমি লেভেলটা অ্যাড করে দেই, লেভেলের নাম দিতে হবে একটা, পেজে যাই, পেজটা এডিট করি, পেজেস অপশন অলওয়েজ শো অল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, দেখছেন একটা লেভেল অ্যাড করে দিছি, ডিজিটাল মার্কেটিং, পাবলিশ পারমান লিঙ্কের এখানে আছে হচ্ছে যে আমার লিঙ্কটা কীরকম দেখাবে, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এলইডিপি ব্লগ স্পট, এই দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ডস ফর 2020, দেখছেন আমার লিঙ্ক আপ ক্রিয়েট হয়ে গেছে। লোকেশন কোন লোকেশন থেকে, লোকেশন চাইলে এখান থেকে লোকেশন অ্যাড করে দিতে পারবেন, না চাইলে নাই। তারপর এখানে অপশনসের মধ্যে কী আছে দেখি, অপশনের মধ্যে নাই, এখানে লেভেলস অ্যাড করছি, পোস্ট সেটিং, পারমান লিঙ্ক, ঠিক আছে। আপনি যদি এখান থেকে লিঙ্কটা কাস্টমাইজ করতে চান সেটা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি এখানে আর কি আছে দেখি, টেক্সট অল্টার টেক্সট অ্যাড করছি, ঠিক আছে। এটা দেখেন প্রিভিউতে দেখি কীরকম লাগে, এই যে দেখেন আমার পোস্টটা এই যে এরকম থাকবে, দেখছেন আমার পোস্টটা এই যে এরকম থাকবে, এখানে যে ভিডিও চলে আসছে দেখছেন, একদম হুবাহুব এরকমই দেখাবে আমার পোস্টটা, দেখছেন এই যে এরকম হুবাহুব আমার এখানে দেখে। আমি যদি মোবাইল ভিউ দেখি, ডেস্কটপ ভিউ, এই যে মোবাইল ভিউ, ট্যাবলেট ভিউ, এই যে মোবাইল ভিউ, মোবাইল এরকম দেখাবে, ঠিক আছে, ফুল স্ক্রিন এরকম দেখাবে। আমি যদি মোবাইলের মধ্যে এই যে ইয়াতে দেখি, রোটেট মোডে এখানে দেখা যাবে না মনে হয়, রোটেট মোডে ফোনেই দেখতে হবে। তো এইখান থেকে আমার এটা প্রিভিউ, এখানে সব কাস্টমাইজ করার পরে, এগুলো সব অ্যাড করার পরে জাস্ট খালি পাবলিশে ক্লিক করব, এই যে কনফার্ম পাবলিশ, এই যে আমার ইয়াটা পাবলিশ হয়ে গেল, এবং সেটা ডিজিটাল মার্কেটিং যে আচ্ছা, এটা আপনার কাস্টমাইজ প্রবলেম, এটা থিমের একটা প্রবলেম থাকতে পারে, লেখাগুলো যদি কেটে যায়। এটা আপনি যদি ফায়ারফক্স দিয়ে করেন, ফায়ারফক্স দিয়ে করলে আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন পোস্ট চলে আসছে, দেখছেন এই ইমেজটা চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ফায়ারফক্স চলতেছে না কেন ভাইয়া? কোথায় লেখা, কোথায় ভাই, কোথায় লেখা কেটে গেছে কোথায়? আমি তো দেখছি সবই ঠিক আছে। আচ্ছা, এটা একটু থিমের একটু প্রবলেম। এটা কেমনটা সৌন্দর্য আনতে গেলে থিমটা একটু কাস্টমাইজ করতে হবে, থিমের একটু প্রবলেম থাকে এই কারণে। আপনি যদি ফায়ারফক্স দিয়ে ট্রাই করেন, ফায়ারফক্স দিয়ে ট্রাই করলে ঠিক হয়ে যাবে। আর ক্রোম দিয়ে একটু প্রবলেম করতেছে, ফায়ারফক্সে মেইল ওপেন করে ব্লগারে গেলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন উপরে লেভেল অ্যাড হয়েছে, আচ্ছা এই যে দেখেন লেভেল দেখাচ্ছে এখানে, এই যে দেখেন লেভেল দেখাচ্ছে, কি লেভেল আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পোস্ট আছে, আমি যদি এরকম লেভেল করে দিই যে কোন পেজের মধ্যে কি পোস্ট থাকবে, সেই জিনিসগুলো এখানে থাকবে। এই যে লেভেল, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি পোস্ট আছে এটা সবাই দেখতে পারবে। আর আপনি যেটার কথা বলছেন সাইডে কাটা গেছে কুটা গেছে, এগুলো জিনিস কাস্টমাইজ জিনিস, এই কাস্টমাইজগুলো তেমন কোনো কাস্টমাইজ করতে হবে না। এটা আপনি যখন ফায়ারফক্স দিয়ে এই কাজটা করবেন তখন এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে যে আমরা নিজেদের একটা ব্লগ সাইট তৈরি করতে পারবো, এবং নিজেদের একটা ব্লগ সাইট তৈরি করে এইভাবে আমরা হচ্ছে যে আর্টিকেল পাবলিশ করতে পারবো। আচ্ছা,
এখন এই যে আর্টিকেলটা পাবলিশ করলাম, এই আর্টিকেলের মধ্যে আমার কি কি জিনিস থাকলে এই আর্টিকেলটা বা আমার এটা একটা ওয়েবসাইটের মধ্যে এই যে আমি একটা আর্টিকেল লিখছি, আর্টিকেলের মধ্যে কিভাবে আর্টিকেলটা লিখতে হয় এটা আপনাদেরকে আমি দেখালাম। এখন এই আর্টিকেলের মধ্যে কি কি জিনিস থাকলে এটা অন পেজ অপটিমাইজ একটা আর্টিকেল হবে, সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই আর্টিকেলটা কিভাবে লিখলে এটা অন পেজ অপটিমাইজ একটা আর্টিকেল হবে সেই জিনিসটা এখন আপনাদেরকে আমি দেখাবো। সেটার জন্য আমাদেরকে যাইতে হবে, জাস্ট খালি এখানে একটা গাইডলাইন দিচ্ছি আমি, অন পেজ এসইও। অন পেজ এসইও লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে একটা গাইড চলে আসবে, এই যে ব্যাকলিঙ্কোর অন পেজ এসইও দ্য ডেফিনেশন গাইড 2020 ব্যাকলিঙ্কো। এইখানে যে অন পেজ এসইও লেখার পরে যে সাইটগুলো দেখতে পারবেন যে ব্যাকলিঙ্কো, এইচআরএফ, হ্যাঁ, সার্চ ইঞ্জিন জার্নাল, নীল প্যাটেল, স্যামরুশ, হ্যাঁ, সার্চ ইঞ্জিন ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডিং প্ল্যাটফর্ম বা সাইট বা টপ লিডিং পার্সনদের সাইট বা ব্লগ, যেসব সাইটে এইসব পার্সনরা যেসব কথা বলে বা এইসব সাইট থেকে এসইও রিলেটেড যে কথাগুলো বলা হয় সে কথাগুলো নিয়ে 100% পারফেক্ট। এদের উপরে আর কিছু নাই, এসইও ওয়ার্ল্ডে এদের উপরে কেউ নাই। এই যে মজের উপরে কেউ নাই, ব্যাকলিঙ্কের উপরে কেউ নাই, তারপরে হচ্ছে যে এইচআরএফ তো জানেনই, এইচআরএফ বস, নীল প্যাটেল উবার সাজেস্ট একটা টুলস, হ্যাঁ, তারপরে স্যামরুশ তো জানেনই, স্যামরুশ দেখছেন আপনার একটা পেইড টুলস, এখানে যা মানে অনেকগুলো এসইও রিলেটেড ব্যাকলিঙ্ক চেক করতে গিয়ে আমরা দেখছি অনেক প্ল্যাটফর্ম এই স্যামরুশকে প্রেফার দিয়েছে, স্যামরুশের রেজাল্টটাকে সবাই রিডিটেক্ট করে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এরা হচ্ছে ওয়ার্ল্ডের অন পেজ এসইওর টপ লিডিং পারসন। মজের ওনারের নাম যেন কি ভুলে গেছি, এটার নাম মনে হয় অন পেজ এসইওর ব্যাকলিঙ্কর ওনারের নাম মনে হয় ব্রায়ান ডেভিড, মেবি। ব্যাকলিঙ্কো, হ্যাঁ, এই যে ব্র্যান্ডেন। ব্যাকলিঙ্কর ওনারের নাম হচ্ছে ব্র্যান্ডেন। তারপর হচ্ছে মজের ওনারের নাম কি দেখি, এই যে মজের ওনার হচ্ছে সারা ব্রাইড, এই যে এ হচ্ছে মজের ওনার, সিইও, ফাউন্ডার, এরা হচ্ছে ফাউন্ডার, এরা দুইজন হচ্ছে ফাউন্ডার, মজের ফাউন্ডার। এই যে এও একজন টপ এসইওর ওয়ার্ল্ডের টপ একজন পার্সন হচ্ছে এই, ঠিক আছে। তারপরে নীল প্যাটেল তো চেনেনি, নীল প্যাটেলকে তো দেখাইছি আপনাদেরকে, তাই না? নীল প্যাটেল দেখাইছি না? এই যে নীল প্যাটেল, এই যে এসইও ওয়ার্ল্ডের এরা হচ্ছে বস পাবলিক। এরা সবাই যে ব্রায়ান ডেভিড, নীল প্যাটেল, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রায়ান কি দেখলাম, ব্র্যান্ডিন, এরা হচ্ছে এসইও ওয়ার্ল্ডের টপ পাবলিক। তো এরা যেসব এসইওর গাইড দেয়, এই গাইডটা হচ্ছে পারফেক্ট সলিউশন বা পারফেক্ট গাইডলাইন বলি আমরা, এদের গাইডলাইনগুলোকে আমরা ফলো করি। এরা যে ইনস্ট্রাকশনগুলো দেয় সেই ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী আমরা হচ্ছে যে অন পেজ এসইও বা এসইও রিলেটেড যেই টপিকসগুলো এরা যে কথাগুলো বলে সেই কথাগুলোকে বেস্ট এবং সেই সলিউশনগুলোকে বেস্ট সলিউশন হিসেবে ধরে নিই, ঠিক আছে। দেখেন এইখানে অন পেজ এসইওর একটা গাইড দিছে, এখানে গাইডলাইন দিছে, এখানে কি বলছে সে, দিস ইজ এ কমপ্লিট গাইড টু অন পেজ এসইও ইন 2021। ইন দিস নিউ গাইড ইউ উইল লার্ন হাউ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট কোনটা, এটা কন্টেন্ট না আমাদের ভাই, আছেন না ঘুমাইছেন? এটা হচ্ছে কন্টেন্ট। ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি ইউআরএল কোনটা, উপরে কোনটা, এটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের, হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি কিনা, মানে আমার যেটা কন্টেন্ট সে কন্টেন্টের সাথে এই ইউআরএল এর সম্পর্ক আছে কিনা। তারপরে কি বলছে, হাউ টু রাইট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এই যে এই টাইটেলটা আমি কি লিখলাম, ডিসক্রিপশনের মধ্যে কি থাকবে, ফুললি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন। লটস মোর,
এখানে এগুলো হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট। অন পেজ এসইওর মধ্যে ফোকাস হচ্ছে কি কন্টেন্টটা অপটিমাইজ করা, এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হবে, এবং কন্টেন্টের টাইটেল আর ডিসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এই তিনটা জিনিস হচ্ছে সব থেকে ফোকাস পয়েন্ট। অন পেজ এসইওর মধ্যে সব থেকে ফোকাস পয়েন্ট হচ্ছে এই তিনটা জিনিস। তো এই কন্টেন্টের মধ্যে 7টা পার্ট আছে মেবি, হ্যাঁ 7টা পার্ট আছে। 7টা পার্টে অন পেজ এসইও বেসিক আছে, অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর এসইও আছে, অপটিমাইজ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আছে, তারপরে রাইট এসইও কন্টেন্ট আছে, অপটিমাইজ ফর সিটিআর ক্লিক থ্রু রেট, অন পেজ ইউএক্স সিগনাল। ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার আপনার কন্টেন্টটা পরে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তার, সেই জিনিসটা আছে। অন পেজ এসইও কীভাবে আপনার ইউজারের গুড এক্সপিরিয়েন্স পেতে পারেন, মানে ইউজার যেন খুব ইজিলি কন্টেন্টটা পড়তে পারে, সেটা আছে ইউএক্স। তারপর হচ্ছে অ্যাডভান্স অন পেজ এসইও টিপস আছে কিছু দেওয়া এখানে, ঠিক আছে। এখানে 7টা পার্ট আছে। এই 7টা পার্টই হচ্ছে কমপ্লিট গাইড। অন পেজ এসইওর এই 7টা পার্ট হচ্ছে কি কমপ্লিট গাইড। বোঝা গেছে? আমার কথা বোঝা যাচ্ছে? শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই আছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, দেখেন চ্যাপ্টার 1-এ কি কি আছে। চ্যাপ্টার 1-এ আছে যে অন পেজ এসইও বেসিক। আচ্ছা দেখি চ্যাপ্টার 1-এ কি আছে। এই যে চ্যাপ্টার 1-এ ক্লিক করলে আমি যে চ্যাপ্টার 1-এ চলে গেলাম। দেখেন অন পেজ এসইও বেসিক আছে। অন পেজ এসইও বেসিকের মধ্যে কি আছে? হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইও is the practice of optimize web page content for search engine and user. Common on-page SEO practice includes optimize title and tags, content, internal linkings and URL. কমন অন পেজ এসইওর মধ্যে কি কি জিনিস থাকে? অপটিমাইজ টাইটেল ট্যাগ থাকে, হ্যাঁ অপটিমাইজ টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগটাকে অপটিমাইজ করা, কন্টেন্টটাকে অপটিমাইজ করা, হ্যাঁ তারপরে হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক তো জানেন, বোঝেনি? ইন্টারনাল লিঙ্ক কি বুঝাইতে হবে? ইন্টারনাল লিঙ্কটাকে অপটিমাইজ করা, ইউআরএলটাকে অপটিমাইজ করা। দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম অফ পেজ এসইও হুইচ ইজ অপটিমাইজ ফর সিগনালস দ্যাট হ্যাপেন অফ ইউর ওয়েবসাইট, ঠিক আছে। অফ পেজ এসইও অন পেজ এসইও দুইটা আলাদা জিনিস। অফ পেজ এসইওটা হচ্ছে সিগন্যালটাকে অপটিমাইজ করা। সিগন্যাল অপটিমাইজ করা মানে হচ্ছে যে ব্লগ থেকে ট্রাফিক নিয়ে আসা, এটাকে সিগন্যাল বলে। ব্লগ থেকে ট্রাফিক নিয়ে আসা, সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক নিয়ে আসা, সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো ট্রাফিক নিয়ে আসে সোশ্যাল সিগন্যাল বলি আমরা সেগুলোকে, ঠিক আছে। তো এই যে সিগন্যালগুলো না, এই সিগন্যালগুলোকে অপটিমাইজ করা, হ্যাঁ এটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ। আর অন পেজ এসইওর কাজ হচ্ছে যে ওই পেজের মধ্যে, অন পেজ এসইওটা হচ্ছে ওই পেজের মধ্যে বা ওই কন্টেন্টটাকে অপটিমাইজ করা। কার জন্য? সার্চ ইঞ্জিনের জন্য অ্যান্ড হচ্ছে ইউজারের জন্য। এই দুইটা পার্সনের জন্য বা এই দুইজনের জন্য, এই দুইজনের জন্য, সার্চ ইঞ্জিন আর ইউজার, এই দুইজনের জন্য কন্টেন্টটাকে অপটিমাইজ করা, এটাই হচ্ছে অন পেজ এসইও। তার মধ্যে অন পেজ এসইওর মধ্যে কি কি থাকতেছে? যে টাইটেল আর ট্যাগটাকে অপটিমাইজ করা, কন্টেন্টকে অপটিমাইজ করা, ইন্টারনাল লিঙ্কিং কতগুলো ইউজ করা ভালো, আর হচ্ছে যে ইউআরএল, ঠিক আছে। হোয়াই ইজ অন পেজ এসইও ইম্পর্টেন্ট? ডাজ ট্র্যাডিশনাল অন পেজ এসইও স্টিল মেক এ ডিফারেন্ট ইন 2020? Yep. In fact, Google on how search works reports status that গুগলের একটা গুগল সার্চ কিভাবে কাজ করে এটার একটা রিপোর্ট এখানে বলছে, দ্য মোস্ট বেসিক সিগনাল দ্যাট ইনফরমেশন the most basic signal information is relevant is when a web page contains that same keywords as your research query, if those keywords appear on the page or if they appear in that headline or body of the text, the information is more likely to be relevant. গুগলের সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটার একটা রিপোর্টের মধ্যে গুগল নিজেই বলছে যে আপনার ওই ওয়েব পেজের মধ্যে বা আপনার ওই কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডটা লেখে অডিয়েন্স সার্চ করতেছে, সেই কিওয়ার্ডটা আপনার পেজের মধ্যে কত জায়গায় আছে, আপনার কন্টেন্টের মধ্যে আছে কিনা, আপনার হেডলাইনের মধ্যে আছে কিনা, আপনার বডির মধ্যে আছে কিনা, হ্যাঁ এই বিভিন্ন ইনফরমেশনগুলোকে যদি ম্যাচ করে, হ্যাঁ সেই কিওয়ার্ডটা যদি আপনার বডির মধ্যে, টাইটেলের মধ্যে, কন্টেন্টের মধ্যে, হেডলাইনের মধ্যে থাকে, তাহলে এরকম ম্যাচ কিওয়ার্ড, ম্যাচ রেজাল্টগুলোকে, ম্যাচ ওয়েবসাইটগুলোকেই গুগল রিলেভেন্ট রেজাল্ট হিসেবে সামনে নিয়ে আসে। আমরা যেমন কিওয়ার্ড লেখে যখন গুগলে সার্চ করি,
তখন গুগল খোঁজে যে এরকম কতগুলো ওয়েবসাইট গুগলের মধ্যে ইন্ডেক্স আছে, যে ওয়েবসাইটগুলোর মধ্যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, মানে যে কিওয়ার্ডটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইটে টাইটেলের মধ্যে হোক, কন্টেন্টের মধ্যে হোক, তারপরে ডিসক্রিপশনের মধ্যে হোক, বা সম্পূর্ণ পেজটার মধ্যে হোক, কত জায়গায় খুব সুন্দরভাবে অপটিমাইজ আকারে এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। যেই ওয়েবসাইটগুলোর মধ্যে ওই কিওয়ার্ডটা অপটিমাইজ আকারে ইউজ করা হয়, বেশি খুব সুন্দর করে ইউজ করা হয়, সেই পেজটাকে গুগল রিলেভেন্ট রেজাল্ট হিসেবে আমার সামনে নিয়ে আসে। বোঝা গেছে? এটা গুগলের নিজস্ব রিপোর্টের ভাষ্য। বুঝলেন? আপনারা যেরকম রেসপন্স করবেন আমার কাছ থেকে কিন্তু সেরকমটাই পাবেন। আপনার যদি এরকম ঘুমান, তাহলে আমিও কিন্তু এই ঘুমায়ে চলে যাব। কিন্তু কারণ এটা থিওরিটিক্যাল টার্মস, অন পেজ এসইওটা পুরোটাই আমি থিওরিটিক্যাল টার্মস দেখাবো। আর বেসিক যেটা প্র্যাকটিক্যাল টার্মস, সেটা কিন্তু শুরুতেই দেখায় আসছি। আমি কিন্তু এখানে আর প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখাবো না, আমি থিওরিটিক্যাল টার্মস দেখায় যাব। আর অন পেজ এসইও আসলে প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে অনেক জীবন বাইরে হয়ে যাবে। অন পেজ এসইওর মধ্যে প্র্যাকটিক্যাল টার্মস অনেক কিছু আছে, এটাই দেখাইতে গেলে আমার 1 মাস লাগবে। ঠিক আছে? থিওরিটিক্যাল টার্মস, এই থিওরিটিক্যাল টার্মসগুলো যদি রেসপন্স করেন তাহলে ভালো বুঝবেন, আর যদি রেসপন্স না করেন তাহলে যতটুকু বলবো ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। কে আতর ভাই? হচ্ছে যে অ্যাকশনেবল টিপসগুলো এবং অন পেজ এসইওর মধ্যে কন্টেন্টটাকে কিওয়ার্ডের আন্ডারে কিভাবে অপটিমাইজ করতে পারবেন, সেই কথাবার্তাগুলো নিয়ে সে এখানে বলছে। ঠিক আছে? সেই কথাবার্তাগুলো নিয়ে সে এখানে বলছে। তারপর হচ্ছে ইউজ ইউর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস। এখানে সে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটাকে বা টার্গেটেড কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করতে হবে। দিস ইজ অ্যান ওল্ড স্কুল অন পেজ এসইও ট্যাকটিক্স। দিস ইজ অ্যান ওল্ড স্কুল। ওই যে বলছিলাম যে গুগল ওল্ড স্কুল মানে পুরাতন কিছু মেথড ফলো করে বা পুরাতন কিছু টার্মস ফলো করে, তার মধ্যে এটা একটা টার্ম যে গুগলে এটা একটা ওল্ড স্কুল মেথড। সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট 100টা ওয়ার্ডের মধ্যে যদি আপনার কিওয়ার্ডটা থাকে, তাহলে গুগল ওই ওয়েবসাইটটাকে আরও বেশি রিলেভেন্ট ওয়েবসাইট হিসেবে ধরে নেয় বা আরও বেশি রিলেভেন্ট রেজাল্ট হিসেবে ধরে নেয়। তারপরে অল ইউ নিড টু ডু ইজ ইউজ ইউর মেন কিওয়ার্ড ওয়ান্স ইন দ্য ফার্স্ট 100 or 150 ওয়ার্ডস অফ ইউর আর্টিকেল। আপনার আর্টিকেলের 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটাকে বা ফোকাস কিওয়ার্ডটাকে একবার হইলেও, অন্তত একবার হইলেও ইউজ করা। ফর এক্সাম্পল, ইন দিস আর্টিকেল অপটিমাইজ অ্যারাউন্ড দ্য কিওয়ার্ড ইমেল মার্কেটিং, আই মেনশন দ্যাট কিওয়ার্ড রাইট অফ দ্য ব্যাট। এই যে দেখেন, ইমেল মার্কেটিং হচ্ছে এটা টাইটেল, হ্যাঁ, এবং সে এই 100 ওয়ার্ডের মধ্যে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে একবার হইলেও সে ইমেল মার্কেটিং কথাটা রাখছে, সেটাই বলছে। হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? গুগল পুটস মোর ওয়েট অন টার্মস দ্যাট শো আপ আর্লি অন দ্য পেজ। এটা গুগলের মধ্যে একটা ভ্যালু বা একটা ওয়েট দেয়, ওই পেজটার একটা ওয়েট বা ভ্যালু প্রকাশ করে যখন ওই কিওয়ার্ডটা আপনার টাইটেলেও থাকবে, আপনার মেন কিওয়ার্ডটা আপনার টাইটেলেও থাকবে এবং মেন কিওয়ার্ডটা ফোকাস মানে 100 ওয়ার্ডের মধ্যে থাকবে, তখন এইটা গুগলকে একটা মেসেজ দেয় বা একটা ভ্যালু দেয় যে এই ওয়েবসাইটটা বা এই রেজাল্টটা বা এই কন্টেন্টটা হচ্ছে রিলেভেন্ট কন্টেন্ট। এটাকে তখন আরও গুগল বেশি প্রায়োরিটি দেয় ফার্স্ট পেজে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। এটা এখানে বলছে। তারপরে তারপরে এখানে বলছে ওয়ার্ক ইউর ব্লগ পোস্ট টাইটেল H1 ট্যাগ। ব্লগ পোস্ট আপনার যখন ব্লগ পোস্ট করুন, ব্লগ পোস্টের টাইটেলটা থাকে হচ্ছে যে H1 ট্যাগে। ঠিক আছে? H1 ট্যাগে যেহেতু থাকে, ইনফ্যাক্ট গুগল হ্যাজ ইউজিং H1 ট্যাগ হেল্পস গুগল আন্ডারস্ট্যান্ড দ্যাট স্ট্রাকচার অফ দ্য পেজ। আচ্ছা, যখন আপনার কিওয়ার্ডটা বা আপনার টাইটেলটা H1 ট্যাগে থাকে এবং সেখানে যখন আপনার H1 ট্যাগের মধ্যে যখন আপনার কিওয়ার্ডটা থাকে, তখন গুগলের পক্ষে বুঝতে আরও বেশি সুবিধা হয় যেন যে এই আর্টিকেলটা বা এই কন্টেন্টটা হচ্ছে যে এই কিওয়ার্ড রিলেভেন্ট কন্টেন্ট, এই জিনিসটাই সে এখানে বলছে। যে দেখেন H1 ট্যাগে আপনি যখন এরকম বোল্ড করে লিখবেন, তো H1 ট্যাগের মধ্যে দেখেন H1 ট্যাগের মধ্যে থাকবে ইমেল মার্কেটিং কথাটা আছে।
H1 ট্যাগের মধ্যে ইমেল মার্কেটিং কথাটা ছিল, এই যে এখানে ইমেল মার্কেটিং এটা H1 ট্যাগের মধ্যে ছিল, সেটাই এখানে সে বলছে H1 ট্যাগের মধ্যে ইমেল মার্কেটিং কথাটা ছিল। তারপরে সাব হেডলাইন H2 ট্যাগ, H2 ট্যাগও হচ্ছে যে ইনক্লুড ইউর টার্গেটেড কিওয়ার্ডস ইন দ্য লাস্ট ওয়ান সাব হেডলাইন, মানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে সে H2 ট্যাগের মধ্যে বা সাব হেডলাইন ট্যাগের মধ্যেও সে একবার অন্তত রাখতে বলছে। উইল অ্যান H2 ট্যাগ মেক অর ব্রেক ইউর অন পেজ এসইও, আপনার H2 ট্যাগটা আপনার অন পেজ এসইওটাকে মেক করতে পারে অথবা ব্রেক করতে পারে। এই জন্য আপনাকে সিনসিয়ারভাবে আপনার কন্টেন্টের মধ্যে আপনার H2 সাব হেডলাইন যেটা থাকবে বা H2 ট্যাগ যেটা থাকবে সেটার মধ্যে সিনসিয়ারভাবে আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন এখানে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, আপনার কিওয়ার্ডটা ওই যে কিওয়ার্ড ডেনসিটি দেখছিলাম সেটা এখানে হচ্ছে যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ডটা কতবার ইউজ করতে পারেন। কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি ইজ জাস্ট লাইক ইটস সাউন্ড, ইটস হাউ মেনি টাইমস ইউর কিওয়ার্ড অ্যাপিয়ার অন দ্য কন্টেন্ট। Google may deny that using the same keyword multiple time helps, but SEO pros with experience will tell you that it definitely works. Think about in this way. Imagine that you have a page that Google thinks is about a specific keywords, but that keyword only appears once in the page. এখানে এই কথাটা এখানে বলছে যে আপনি যদি একটা ওয়েব পেজের মধ্যে একটা কিওয়ার্ড অতিরিক্ত পরিমাণে ইউজ করেন সেটাকে গুগল প্রায়োরিটি দেয় না বা সেটাকে গুগল ডিনাই করে চলে যায়। বাট আবার আপনি যদি আপনার পেজের মধ্যে একবার আপনার এই যে পেজটার মধ্যে একবার শুধুমাত্র আপনার কিওয়ার্ডটা ইউজ করেন সেটাও গুগলকে কোনো একটা গুড মেসেজ দেয় না যে গুগল আপনার ওয়েবসাইটটাকে বা আপনার কন্টেন্টটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলছে, হাউ কনফিডেন্ট ক্যান দ্যাট দে be that the page is about that keyword? Not very. One of the other hand, if the page mentions the keyword 10 times, Google can be more confident about the page's topics. একটা কন্টেন্টের মধ্যে যদি 10 বার একটা কিওয়ার্ড ইউজ করা হয় তাহলে গুগল অনেক কনফিডেন্ট হয় ওই ওয়েব পেজটাকে বা ওই রেজাল্টটাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার কিওয়ার্ড ডেন্সিটি, আমি বলছিলাম ম্যাক্স 5%-এর বেশি হওয়া যাবে না, এইটা মাথায় রেখে আপনাকে 10 বার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আবার কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি আছে, কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার আপনি কতগুলো ওয়ার্ডের মধ্যে আপনি কতবার এই যে বুঝতে পারলেন না যেটা সে নিচে আসতেছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে আসতেছে। আমি যেটা কথা বলছি এখানে যে একটা কন্টেন্টের মধ্যে যদি এখানে যেটা বলতে যে একটা কন্টেন্টের মধ্যে যদি 10 বার একটা কিওয়ার্ড ইউজ করা হয় তাহলে সেই রেজাল্টটাকে গুগল অনেক বেশি কনফিডেন্টলি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নিয়ে আসে। বাট সেটা হতে হবে আপনার কিওয়ার্ড ডেনসিটি মেনে। এই কথাটাই নিচে বলছে যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির কিওয়ার্ড হচ্ছে এটা। এখানে কি বলছে, টু বি ক্লিয়ার দিস ইজ নট অ্যাবাউট কিওয়ার্ড স্টাফিং, ওই যে বলছিলাম কিওয়ার্ড স্টাফিং 5%, দেখছেন এখানে বলেছে। এইখানে একবার বলছে যে আপনি যদি 10 বার ইউজ করেন একটা কিওয়ার্ড তাহলে সেটা গুগল কনফিডেন্ট পায় যে হ্যাঁ এই কন্টেন্টটা বা এই ব্লগ পোস্টটা বা এই আর্টিকেলটা হচ্ছে যে কিওয়ার্ড লেখে সার্চ করতেছে সেই সার্চ রিলেটেড কিওয়ার্ড, সার্চ রিলেটেড কন্টেন্ট। বাট এইখানে আবার বলে দিছে যে অতিরিক্ত পরিমাণে যদি আপনি স্টাফিং করেন সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। ঠিক আছে, কিওয়ার্ড স্টাফিং কথাটা বলছিলাম কোথায়, এসইও কোয়াকে, কিওয়ার্ড ডেনসিটিতে বলছিলাম, কিন্তু আমি কিওয়ার্ড স্টাফিং এসইও কোয়াক দিয়ে আমরা দেখছিলাম যে একটা কিওয়ার্ড কতবার ইউজ হচ্ছে, ওই কিওয়ার্ডের ডেনসিটি কত বলছিলাম। তারপরে এখানে দেখেন ইট সিম্পলি মেনশনস ইউর টার্গেটেড কিওয়ার্ড এ ফিউ টাইমস অফ কনফার্ম টু গুগল দ্যাট ইউর পেজ রিয়েলি ইজ অ্যাবাউট দ্য টপিকস। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা যদি আপনার কয়েকবার যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে মেনশন করেন বা কন্টেন্টের মধ্যে রাখেন তাহলে গুগলের কাছে এই মেসেজটা ক্লিয়ারলি যায় যে এই টপিকসটা বা এই ওয়েব পেজটা এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই লেখা। এটা গুগলের কাছে একটা কমপ্লিট একটা মেসেজ যায়
ঠিক আছে, গুগল এটা ধরে নেয় যে এই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা কমপ্লিটলি শুধুমাত্র এই টপিক্সের উপরেই লেখা। তো ফর এক্সাম্পল, ওয়ান অফ আওয়ার পোস্ট র্যাঙ্কস ইন দ্য টপ 3 ইন গুগল ফর কিওয়ার্ডস ইউটিউব এসইও। ইউটিউব এসইও লিখে যখন কেউ গুগলে সার্চ করে তখন টপ 3-র মধ্যে এই ব্যাকলিঙ্ক করে একটা রেজাল্ট পাওয়া যায়। দেখি এই যে এখানে ইমেজের মধ্যে যেটা লিখছে সেটাই কিনা, এই যে ব্যাকলিঙ্ক করে এই রেজাল্টটা আসে, দেখি এখানের মধ্যে। হ্যাঁ, এই যে এটা লিখে সার্চ করি গুগলের মধ্যে, এ যেটা বলছে তাহাই কি ছবির মতন, ও যা ছবি দিছে তাহাই কি দেখাচ্ছে কি না। দেখেন আমি শুধু ইউটিউব এসিও লিখে সার্চ করছি, ও তো টপ 3 বলছে, তো টপ 1-এর মধ্যে অবস্থান করতেছে। দেখেন তো ইমেজের মধ্যে 3 নম্বর পজিশন দেখাইছে না, এই যে 3 নম্বর পজিশন দেখাইছে না, 1 2 3 নম্বর পজিশন দেখাইছে না। বাট আমি সার্চ করলাম, দেখেন আমার কাছে ফার্স্টের রেজাল্ট শো করতেছে, দেখছেন। এ তো আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। তো এইটাই বলছে সে, যে সে এমন করে একটা কন্টেন্ট লিখছে, তারা কিওয়ার্ড ফোকাস করে এমন করে লিখছে তারা, যে ইউটিউব এসইও লিখে কেউ সার্চ করলে এই ব্যাকলিঙ্ক ওর রেজাল্টটা সবার ফার্স্টে শো করে। নিচে কি বলছে দেখি, how many times do you think I use the exact terms keyword SEO in that 3020 ওয়ার্ডস পোস্ট। এই যে ইউটিউব এসইও কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের মধ্যে তুমি কি চিন্তা করতেছো, এখানে বলছো তুমি কি চিন্তা করতেছো যে ইউটিউব এসইও কথাটা 3200 ওয়ার্ডের মধ্যে কতবার ব্যবহার করছি আমি। 3200 ওয়ার্ডের মধ্যে সে ব্যবহার করছে অনলি 6 টাইম, অনলি 6 টাইম সে ব্যবহার করছে। যে তুমি আবার এটা মনে করিও না যে যতবার আমি লিখছি ততবার হচ্ছে সব থেকে বেশি, এখানে বলছে কি বলছে, অনলি 6 টাইম। সো ইয়া, দেয়ার্স নো নিড টু গো ওভারবোর্ড হিয়ার, মানে আপনাকে এটাও বলে দিছে যে অতিরিক্ত পরিমাণে ইউজ করা যাবে না, অ্যাজ লং অ্যাজ ইউ ইউজ ইউর কিওয়ার্ড ন্যাচারালি এ ফিউ টাইমস ইউ আর গুড। আপনি যদি ন্যাচারালি একটা কিওয়ার্ড ইউজ করেন স্বাভাবিকতই, কিন্তু আপনি যদি ওভার ইউজড করে ফেলেন তাহলে সেটা কিন্তু ভালো না। উপরে বলে দিছে যে 10 বার ইউজ করো, তারপরে বলে দিছে যে কিওয়ার্ড স্টাফিং করিও না, তারপরে বলে দিছে যে বাবা আস্তে ধীরে স্বাভাবিকভাবে যাও, বেশি ইউজ করো না, বেশি ইউজ করলে আবার সেটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে, গুগল সেটাকে আর প্রায়োরিটি দেবে না, গুগল সেটাকে কিক মারবে। কি বুঝলেন? এই শুরুতে মাথার উপর দিয়ে যাবে, তো যখন প্র্যাকটিস করবেন তখন এগুলা প্র্যাকটিক্যালি করতে হবে, আপনাকে কন্টেন্ট লিখতেই হবে, ট্রাই করতে হবে। অন পেজ ট্রাই এর উপরে ভাই, এসইও জিনিসটাই হচ্ছে যে ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই। আপনার ট্রাই করতে 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 দেন হচ্ছে যে আপনি এক্সপার্ট হবেন। এটা হুট করে লিড জেনারেশনের মতো না, এক্সটেনশনে ক্লিক করলাম আর লিড বের হয়ে আসলো, এরকমটা না। অন পেজ এসইও বলেন, হ্যাঁ, এর কন্টেন্টের মধ্যে কি এমনটা আছে, এই কি গদবাদা খালি লেখেই গেছে লেখেই গেছে লেখেই গেছে এরকম। এ কিন্তু লেখেই যায় না শুধু, এ কিন্তু একটা এ কিন্তু একদম প্রত্যেকটা যুক্তিযুক্ত হবে, একদম এক্সাক্ট পয়েন্টটা সে শুধু প্রেজেন্ট করতেছে, এবং সেটা এক্সাম্পল হিসেবে খুব ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল হিসেবে 2-1 লাইনে একদম কমপ্লিটলি সে কিন্তু বুঝাই দিচ্ছে আপনার চোখের সামনে। এর এখানে কিন্তু এখানে কিন্তু রচনা লেখা নেই, কিন্তু এই যে এরকম করে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা লিখতে হবে, কোনটার সাথে কোনটা রিলেশন করতে হবে, কি করতে হবে, এই জিনিসগুলো আপনার আমাদের পক্ষে নর্মালি কন্টেন্ট রাইট করা একটু ডিফিকাল্ট। আমাদের প্রোনাউন্সিয়েশন খারাপ, আমাদের গ্রামাটিক্যাল খারাপ, এই কারণে আমাদের পক্ষে কন্টেন্ট রাইট করা একটু ডিফিকাল্ট। তো আমরা প্র্যাকটিসের কারণে আমরা নিজেদের মতন করে কন্টেন্ট লিখে টেখে হচ্ছে ওটাকে একটু গ্রামাটিক্যাল চেক টেক করে টোরেই হচ্ছে যে আমরা এরকম করে কন্টেন্ট প্র্যাকটিস পারপাসে আমরা এটা করি। বাট আমরা যখন পার্সোনালি প্রফেশনালি যখন আমরা কারো ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাবো তখন আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে না। আর আমরা অন পেজ এসইও যখন কাজ করব তখন কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখে দিবে, অথবা আমাকেও হয়তো বা কন্টেন্ট রাইটারের কাছ থেকে হায়ার করে কন্টেন্ট লিখে নিতে হবে। ঠিক আছে, যেহেতু পারি না সেহেতু এইটা ছাড়া তো কোনো ওয়ে নাই। ফ্রির দিন ওই শুরুতেই শেষ হয়ে গেছে, ফ্রি এখন সব যা দেখবেন সবই দেখবেন যে পেইড। ফ্রির দিন শেষ হয়ে গেছে, ফ্রিতে যা দেওয়ার শুরুতেই দিয়ে দিছি, তারপরে যা আসবেন সব কিছুই খালি পেইড পেইড আর পেইড।
আস্তে যত বেশি বুঝবেন, যত বেশি জানবেন, তত বেশি মনে হবে যে এইটা তো আরো বেশি জানতে হবে। আরো বেশি জানতে গেলে অনলাইনে আসলে হয় নিজেকে রিসার্চ করতে হবে। রিসার্চের উপরে তো কিছুই নেই, নিজেকে তো 100% রিসার্চ করতে হবে আপনাদের।